প্রতিবাদ যখন রঙে আঁকা হয় দেয়ালের বার্তায়, যখন শব্দের ভেতর জ্বলে ওঠে আগুনে আগুনের কবিতা, যখন কণ্ঠস্বর হয়ে ওঠে সাহসের প্রতিধ্বনি, মনের মধ্যে জমে থাকা ক্ষোভ রূপ নেয় আন্দোলনে, তখন সব মিলে জন্ম নেয় এক অদম্য জাগরণ। ৩৬ জুলাই আমাদের গণ অভ্যুত্থানের ভাষা। আমরা ফিরে দেখব সেই সাহসী দিনগুলো যেখানে বিক্ষোভ, সঙ্গীত, শিল্প, গণমাধ্যম আর ছাত্র জনতার কণ্ঠ একসাথে গড়ে তুলেছিল অপ্রতিরোধ্য প্রতিরোধের ভাষা। ৩৬ জুলাই আমাদের প্রতিবাদের ভাষা। ৩৬ জুলাই আমার প্রতিরোধের আগুন। ৩৬শে জুলাই একটি আন্দোলন, ৩৬শে জুলাই একটি গণজাগরণ, ৩৬শে জুলাই একটি গণ অভ্যুত্থান। প্রিয় দর্শক, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতার যে গণ আন্দোলন একটি সফল আন্দোলনের রূপ নিয়েছিল এবং সেই আন্দোলনে সকল পেশার শ্রেণীর সর্বস্তরের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেছে। চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ৩৬শে জুলাই আমার প্রতিরোধের আগুনের সীমানা পেরিয়ে পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। বলছিলাম সকল পেশার মানুষের অংশগ্রহণের কথা। সাংস্কৃতিক কর্মীরাও অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে সমানভাবে এবং আজ আমরা সেই নিয়ে কথা বলবো। আসলে আমাদের সংস্কৃতি সকল কিছুতে আমাদের সাহস যোগায়। আমাদের সাথে আজ আছেন দুজন সাংস্কৃতিক কর্মী, পরিচয় করাবো তাদের সাথে। আছেন সঙ্গীত পরিচালক এবং গীতিকার ইথন বাবু, আরও আছেন সঙ্গীত শিল্পী মৌসুমী। স্বাগতম আপনাদের। এবং ইথন বাবুর সাথে শুরুতে কথা বলতে চাই একটি গান, স্পেসিফিক একটি গান যেটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল আন্দোলনের সময়টাতে এবং সাহস জুগিয়েছে, শক্তি জুগিয়েছে। সেই গানটি আবার গেয়েছে মৌসুমী। দুজনকে আজ একসাথে পেয়েছি এবং মৌসুমীর কণ্ঠে 2 লাইন আমরা গানটি শুনবো। শুনতে শুনতে গানটি দেখে আসবো একটি অংশ আমরা স্ক্রিনে। ও তেষ্টা তোমার বাপের নাকি করছো? লেখার সময় আসলে কি মাথায় কাজ করছিল, বা শিল্পী হিসেবে এই যে কিসের তাড়নায় আসলে গানটি লেখা এবং আন্দোলনের একটা অংশ হয়ে থাকা? প্রথমেই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং অনেক স্যালুট, তাদেরকে স্যালুট করি। এবং যারা এখনও আহত হয়ে আছেন, যাদের হাত নাই, চোখ নাই, অনেক পা নাই, এদের আমরা সমবেদনা জানাচ্ছি এবং এদের পাশে থাকার চেষ্টা করছি। এবং জুলাইয়ের সম্পূর্ণ বিষয়টা নিয়ে গল্প হবে আপনার সাথে। স্বৈরাচারী সরকারের অত্যাচারের কথাগুলো না চিন্তা করলে আপনি পাবেন। যখন নদীতে লাশ ভেসে উঠছে, গুম খুন, হামলা মামলার শিকার হচ্ছে মানুষ, দ্রব্যমূল্য, উন্নয়নের নামে টাকা পাচার, এইসব যখন আমরা চিন্তা করতেছি, সেই মুহূর্তে কিন্তু এই গানটা লেখা হয়েছিল 2022 সালে, 23 সালে। তখন কিন্তু চরম অত্যাচার ছিল। মানে বাবাকে না পেয়ে ভাইকে নিয়ে যায়, মাকে না পেয়ে বোনকে নিয়ে যায়, স্বামীকে না পেয়ে ওয়াইফকে নিয়ে যায়। এই ঘটনাগুলো আমরা নিতে পারিনি। ওই চিন্তা থেকেই তখন আমরা এই গানটা তৈরি করি যে দেশটা কি আসলে আমাদের না, দেশটা তো আসলে সবার। এটা মনে রাখতে হবে, এই বাংলাদেশটা কিন্তু সবার। 30 লক্ষ লোকের মানে শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশটা কারো একার না। আমি সবসময় বলতেছি এই দেশটা কিন্তু কারো বাপেরও না, এই দেশটা আমাদের সবার। এখান থেকেই কিন্তু এই গানটার উৎপত্তি। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না রে কাম। এখান থেকে এই যুদ্ধটা আমাদের শুরু। একদমই তাই। এবং মৌসুমীর তখন আসলে কেমন অনুভব হচ্ছিল যখন গানটি গাইছো? এবং সকলে কিন্তু একদম এটা খুব বড় একটা অনুপ্রেরণা হয়ে কাজ করেছে এবং তখন কিন্তু সেই প্রেক্ষাপটে একটা ভয়ের ব্যাপারও ছিল যে এই গানটি গাচ্ছি। পুরোটা নিয়ে একটু শুনবো। আমার কাছে মনে হচ্ছিল যে শুধু তো আমরা অস্ত্র ধরে যুদ্ধ করে থাকি, তো সেই জায়গায় যদি কণ্ঠ দিয়ে যুদ্ধ করা যায়, একটা গানের মধ্য দিয়ে মানুষের মনের কথাগুলো ফুটিয়ে তোলা যায়, তাহলে এটা তো খারাপ না। গানটা আমরা প্রায় ওই আন্দোলনের সময় লং মার্চে এখান থেকে ওখানে, হ্যাঁ, তারুণ্যের সমাবেশে, মানে অল বাংলাদেশে আমরা প্রোগ্রাম করেছি। বাংলাদেশে এই গানটা নিয়ে তখন এই গানটা যখন করছিলাম, স্বাভাবিকভাবেই যেহেতু ফ্যাসিস্ট সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারকে উদ্দেশ্য করে গানটা করা, তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা ভালো নজরে উনি দেখবেন না আর ছেড়ে দিবেন এমনটাও নয়। কারণ আমরা তো সবসময় একটু সাবধানে থাকতাম। একটু কেড়ে নিয়ে বলি, এই গানটা গাওয়ার জন্য একজনকে ওই পারে আমাদের ভারতবর্ষের ওখানে কিন্তু অ্যারেস্ট পর্যন্ত করছে। আবার আমাদের এই গানটা নিয়ে কিন্তু ওরা বেশ আন্দোলন করেছিল, পার্শ্ববর্তী দেশের কথা বলতেছি।
এবং এটা নিয়ে লন্ডনে এটা নিয়ে বাংলা ইংলিশ ট্রান্সলেশন হয়েছে, সব কিছুই কমপ্লিট হয়েছে। কিন্তু এই গানটা দেশের সবার জন্য। এবং এবার যেটা ৩৬ জুলাই যেটা বলছেন সীমানা পেরিয়ে, এখানেও কিন্তু কাজে দিয়েছে। আমাদের ছাত্ররা, আমাদের ভাইয়েরা, জনতারা এই গানটা নিয়ে লুফে নিয়েছিল। তারপর বলি যে বাচ্চাদের যে মুখের এক্সপ্রেশন, মানে তাতেই আমরা বুঝে গেছি যে এটা আসলে কি হতে চলছে বা কি বারুদ। এই যে ভয়ের কথাটা আসলো, তখন ভয়ের মধ্যে ছিলেন বলছেন যে এক জায়গায় থাকতে পারছেন না, একটু আশঙ্কা মনের মধ্যে কাজ করছিল, কিন্তু কোন বোধ থেকে আসলে এই সাহসী পদক্ষেপ? ওইটাই বলছি, ওখানেই আসছি। তো যখন আমরা এই ভয়ের মধ্যে চলছিলাম বা আমাদের বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হচ্ছিল, তখন কিন্তু আমরা বাসায় কেউই থাকতে পারি নাই। আমি না, দাদা নয়, বা আমাদের বড় ভাইরা যারা আছেন, আমাদের মিউজিশিয়ান ভাইরা আছেন, আমরা কিন্তু সকলেই শুরু থেকে একটা টিম ওয়াইজ কাজ করেছি। ইভেন এখনও আমরা সবাই কিন্তু একসঙ্গে আছি। তো এই যে যোদ্ধারা আমরা একসঙ্গে কাজ করছি, তো সবারই একটা আশঙ্কা ছিল, বিশেষ করে আমার দাদার পরাণ ভাই, এদেরকে আমরা আসলে কেউই বাসায় থাকিনি। এক কাপড়ে যে কতদিন থাকছি, কোথায় থাকছি, এটা তো আসলে আমি বলতে পারবো না। খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম, কখন কি খাইছি না খাইছি, এটা আমাদের মানে দিনে কোনো রকম আমরা মানে খেয়ে বেঁচে থাকার মতো এরকম একটা অবস্থায় আমরা ছিলাম। আমরা যখন গানের প্রোগ্রামগুলো করতাম, মানে রেকর্ডিং, আমরা কিন্তু প্রায় 39টা গান করেছিলাম ওই সময়, 5ই আগস্টের আগে। আমরা কিন্তু সকাল ভোরবেলায় ফজরের সময় কাজ করতাম। শিবাশানুকে ডাকতাম, শিবাশানু এইভাবে আসতে হবে, মুন্না এইভাবে আসতে হবে, একে নিয়ে আসতে হবে, হিজাব পরে হিজাব পরে একদম চলে যেতাম, গিয়ে আবার কাজ করতাম সারা রাত। আমরা কাজ করে আবার বের হতাম, সেম বোরকা পরে হিজাব পরে। আমাদেরকে সেই সময় হেল্প করছে আসলে, আমরা বলি যে ওদের কাছে কৃতজ্ঞ। সেটা হলো বাইক, মানে হুন্ডা যারা চালায়, তাদের কাছে আমি তাদেরকে স্যালুট দিই। যারা আমি বলি যে উবার বাইক সৈনিক, তারা কিন্তু আমাদেরকে কয়েকজন, ওরা সাংবাদিক লেখা থাকতো হুন্ডাতে, আমাদেরকে সেই হেলমেট পরিয়ে ভাইয়া এখানে আসতে হবে প্রোটেক্ট করেছে। তারপর আবার দারোয়ানের মোবাইলের সাথে কিন্তু ওদের কন্ট্যাক্ট, নট আমাদের সাথে। এবং এই আগস্টের এই ঘটনাতে আমাদের যে সম্পৃক্ততা ছিল, এবং আমরা তো সবসময়ের জন্য অন্যায়ের প্রতিবাদে, যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করব, এটা যে কেউ হতে পারে। এবং এখানে যদি আমি আরও একটি কথা জানতে চাই যে আপনি তো যেহেতু সঙ্গীতের মানুষ, আপনার একটা বিশাল শ্রোতাকুল রয়েছে, একবারও কি মনে হয়েছে এই যে রাজনীতির সাথে কিন্তু এই গানটির মাধ্যমে পরোক্ষভাবে হলেও আপনি সম্পৃক্ত হয়ে গিয়েছেন, এরপর কি মনে হয়েছে যে আপনার শ্রোতারা বিভক্ত হয়ে গিয়েছে, যে কেউ কেউ পছন্দ করছে, কেউ কেউ করছে না? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। দেখেন, আমি বলি, একটা লোককে কি সবাই পছন্দ করবে? আপনাকে কি সবাই পছন্দ করবে? করবে না। এটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। ধরেন 100 জনের মধ্যে আপনাকে যদি 80 জন পছন্দ করে আর 20 জন যদি না করে, এটা কিন্তু আপনার কোনো যায় আসবে না। তো আপনাকে যদি কেউ ভালোবাসে, দেখবেন নির্ণয় করবেন 100-র মধ্যে যদি আপনার পাশে 80 জন থাকে, আপনি মনে করবেন ঠিক আছেন, মানে আপনি লেটার পেয়েছেন। আর যদি 20 জন তো কথা বলবেই, নিন্দুকে যা বলছে বলুক, তাতে তোমার কি আর আমার কি। আমরা নিন্দুকে নিয়ে ভয় করি না। যেমন আমাদের শিল্পীরা কিছু বাড়ে গান করে, এগুলো আমি পছন্দ করি না। অনেক শিল্পীরা আছে যারা ভালো কিছু করতে পারে, কিন্তু এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলতেছি। যে তুমি তোমার বাচ্চা যদি যখন বলবে যে আমার মা কোথায় গান করে, বাড়ে গান করে, এগুলো হবে না। আমাদের এখানে লালন আছে, হাসন রাজা আছে, বহুত কিছু আছে, নজরুল আছে, সব কিছু আছে কিন্তু আমাদের দেশে। আমরা কিন্তু এগুলো নিয়ে, যেমন আমাদের চ্যানেল আই কিন্তু এইসব টাইপের অনেক প্রোগ্রাম করে। আপনারা দেখবেন খেয়াল করে যে বাংলাকে কিন্তু চ্যানেল আই তুলে ধরে। প্রতিটা পয়লা বৈশাখ থেকে শুরু করে, জন্মবার্ষিকী থেকে শুরু করে, চ্যানেল আই কিন্তু এটা কোনো চ্যানেল করে না, কিন্তু চ্যানেল আই করে, কিন্তু চ্যানেল আই ধরে থাকে। কিন্তু সব চ্যানেল তার করে না, করে কি? তা এইবার আসেন তাহলে এখানে চ্যানেল আইকে দিয়ে আপনি, চ্যানেল আই কিন্তু হৃদয়ে বাংলাদেশ। জাস্ট আমার প্রশ্ন হচ্ছে, আমরাও হৃদয়ে বাংলাদেশ। কে কি বললো আর কে কি করলো, এটাতে কোনো যায় আসে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবং নিজের পথে এরকম সংকল্পবদ্ধ থাকলেই আসলে সফলতা আসে। ইয়েস, আমি বলছি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সব জায়গায়, সব ধর্মে এক জায়গায় আপনার সততা আপনাকে নিয়ে যাবে। আপনার অর্জন যদি থাকে, আপনাকে গর্জন করতে হবে না, আপনাকে অর্জন জায়গা মতো নিয়ে যাবে। নিশ্চয়ই। এবং মৌসুমের কাছে একটু আসি, এই যে নবাগত শিল্পী হিসেবে একটি গান গেয়ে আসলে বিপুল জনপ্রিয়তা অর্জন করা, সেই অনুভবটা কেমন ছিল? তখন কেমন লাগছিল? প্রথম দিকে খুব ভালো লাগছিল, ইভেন এখনও ভালো লাগছে যে সহজে আমি দেখেছি অনেক সিঙ্গার আছে যারা অনেক গানই হচ্ছে ভাইরাল হয়ে যায়। তো ভাইরাল কথাটা একটার মধ্যে থাকে, তো আমি বলবো এটা ভাইরাল না, এটা হচ্ছে বিশ্ব জয় করেছে এই গানটি।
এটা সবার ভাগ্যে জোটে না। এবং এই গানটা এখানে আমি অনেক লাকি যে আমি ভাগ্য করে এই গানটা কিন্তু ও হয়তো থাকবে না, আমি থাকবো না, এই গানটা কিন্তু পৃথিবীতে থেকেই যাবে। যে সরকারই আসুক, যেভাবে আসুক, এই গানটা কিন্তু ইউজ হবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। সেদিনকে একটা ওই জাতীয় পার্টির একটা অনুষ্ঠান হচ্ছিল কাকরাইলে, ওদের মেন জায়গায়। আমি রিক্সা করে যাচ্ছি ওদিক দিয়ে, আমরা পার্টি অফিস যাচ্ছি, আমি দেখছি আমার গান বাজাচ্ছে, দেশটা তোমার বাপের নাকি। আমি হাসলাম আর বললাম দুজনকে, আসলে কেমন লাগে না, আমি দুজনকে ডাকলাম, ডেকে বললাম এই তোমরা আমাদের গান বাজাচ্ছ, বস এটা তো সবার জন্য মুক্ত গান, এমন একটা গান লিখছেন, এই গানটা তো আমরা চালাই সবাই বাজাবে। কেউ যদি দুষ্টুমি করে দেশ নিয়ে, যে পার্টি হোক, যে দলই হোক, যে কাই হোক, এই গানটায় গিয়ে দাঁড়াবে। ভালো লাগার ওইটাই বললাম যে ভাইরাল হইলে একটা গান সবারই ভালো লাগে, কিন্তু আমারটা ভাইরাল নয়, আমি নিজেকে লাকি মনে করেছি। আমি বলি মৌসুমী কিন্তু খালি একটা গান না, যেমন আমরা কিন্তু ওদেরকে বলেছিলাম তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, ও চেয়ারে বসতে আর পারবে না, মাথার স্ক্রু নড়বড় হয়ে যাচ্ছে, চিন্তার চিতায় বসে তুমি ভাবছো। আমরা কিন্তু সতর্ক করছিলাম, আমরা ভোট নিয়ে, ভোটের বাক্সে লাথি মারো, আমরা মামার বাড়ির আবদার, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, মানে এই যে গানগুলো কিন্তু আমাদের ফার্স্ট গানই ছিল, যেটা আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার। আমরা তো এই গান করে কতটা না ভয় পেয়েছি, তার চেয়ে বেশি ভয় পেয়েছিলাম মৌসুমীকে নিয়ে। আমরা কাউয়া কাদের নিয়ে একটা গান করছিলাম, তোমার তলে তলে ব্যথা, 28 অক্টোবর একদম ওপেন স্টেজে, 28 অক্টোবর ওপেন স্টেজে। এরপরে আমাদের বেশি ছিল ওকে নিয়ে, কারণ ছাত্রলীগ, যুবলীগ, সব হাইনা লীগরা, হেলমেট লীগ আমাদেরকে খুঁজছে। আপনারা কিন্তু আপনাদের পেশাগত জায়গার বাইরে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ। আমি বলি আমাদের প্রথম চেষ্টাটাই ছিল এক হাতে মুক্তি আর এক হাতে মৃত্যু। এই 5 আগস্ট যদি না হতো, আপনি কি আমাদেরকে খুঁজে পেতেন? এই চ্যানেলে কি এখানে বসতে পারতাম? আপনি একবার ভাবেন তো, আমি মিথুনবাবু, ওই মৌসুমী কোথায় টুকরা টুকরা কুকুর খেতে মাংস খাওয়াতো কনফার্ম, কারণ মানুষের তো গুম খুন এগুলো হইটা। এগুলো আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, আল্লাহর বড় মেহেরবান যে 5 আগস্টটা হয়েছিল বলে। আপনাকে আরেকটা কথা বলি, 5 আগস্ট যদি না হতো, এই পর্যন্ত মিনিমাম 100 লোকের ফাঁসি হইতো। একদম ভালো করে চিন্তা করে দেখেন, 100 লোকের ফাঁসি হইতো। এখান থেকে কিন্তু শিক্ষা নিতে হবে সবাইকে। প্রথমে আপনার আর আমার হতো। হ্যাঁ, ফাঁসি আমাদেরকে তো খুঁজে পাওয়া যেত না, যারা জেলে ছিল তাদের ফাঁসি। আপনাদের সাথে যারা অংশগ্রহণ করেছেন, আরো বিভিন্ন সাংস্কৃতিক কর্মী এবং আরো অন্যান্যরা, তাদের সম্পর্কে একটু শুনবো। তাদের সাথে আপনাদের সমন্বয়টা কিভাবে হতো? আন্দোলনের সময় আপনারা কিভাবে কাজ করেছেন? আমাদের সাথে যোগাযোগ তো কারোর সাথে ছিল না, কারণ আমরা বুঝতে পারছি যে আন্দোলন থাকতে হবে। যেমন আমরা রামপুরাতে ছিলাম, আমরা শাহবাগে ছিলাম, আমরা কিন্তু 4 তারিখ রাত্রেও কিন্তু 4 আগস্ট রাত্রে কিন্তু 12:30 1টা আমরা কিন্তু ইয়েতে, আমাদের সবার সাথে টোটাল যোগাযোগটা অফ ছিল, কিন্তু একটা বাইরের সিম ইউজ করতাম, জাস্ট একটা বাইরের সিম, নিজেদের মধ্যে এটা হচ্ছে আমরা যোগাযোগ করতাম। আমার বাড়িতেই তো মনে করেন না হলো 8 বার 10 বার, আমার তো দরজা এখন আমি ঠিক করে নি বাসার, কারণ ওই জিজিএফআই এসে ভাঙছে, তারপরে ডিবিরা এসে ভাঙছে, পাইনি, আমার দারোয়ানকে নিয়ে গিয়ে যা ইচ্ছে তাই গালিগালাজ করছে। এগুলো তো ছিল, এটা তো সবার ক্ষেত্রেই ছিল। যারা একটু কথা বলছে তাদেরকে চেপে ধরছে, যারা একটু ওদের বিরুদ্ধে কথা বলছে তারা জেলে চলে গেছে। ওদের জেল তো সরাসরি ছিল, জেলে তো কোনো জায়গাও ছিল না। সে কথাগুলোই বলতেছি যে এখানে এদেরকে আপনাদেরকে মানতে হবে। এই যে জুলাই আগস্টে যারা আহত আছে এখনও, তাদের পাশে কিন্তু দাঁড়াতে হবে। যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদের পাশে, তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে কিন্তু দেশটাকে আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু হেলায় খেলায় সব হারাই দিচ্ছি, কারণ যে দেশে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, এই জিনিসটা কি সেই জায়গাতে চলে যাচ্ছে নাকি, এটা আপনাকে দেখতে হবে। আমি একটু একটা ব্যাপার জানতে চাই যে আসলে এই যে 5 আগস্টের পর গণঅভ্যুত্থানটা সফল হওয়ার পর বারবার সাংস্কৃতিক কর্মীদের কথা চলে আসছে যে সকলেই নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করেছে, অবদান রেখেছে, কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর অনেক শিল্পীরা, অনেক সাংস্কৃতিক কর্মীরা আক্রান্ত হচ্ছে, বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সেটাকে আপনারা কিভাবে দেখছেন, বা তাদেরকে কি, এটা থেকে প্রতিকার পেতে হলে আপনাকে একটা সুন্দর নির্বাচন আসতে হবে। নির্বাচন ছাড়া আপনার এই দেশে কোনো কিছু করা সম্ভব হবে না, কারণ আপনাকে জনগণের একটা প্রতিনিধি লাগবে, আপনাকে ভোট দিতে হবে। আমরা যেমন বলেছি ভাতের অধিকার এবং ভোটের অধিকার, ভোট ছাড়া কিন্তু আপনি আসতে পারবেন না। আপনারা যে যাদের কথা বলেন, খালি একটা সেক্টরে গেলে হবে না, আপনি একটা উপদেষ্টার কথা চিন্তা করেন, একজন উপদেষ্টার বাবার অবস্থা চিন্তা করেন, তার বাবাও কিন্তু সেই স্বৈরাচার হয়ে গেছে, যেগুলো আমরা আপনাদের টেলিভিশনের মাধ্যমে জানতে পারছি। যে মনে করেন একজন উপদেষ্টার পিএসের টাকা 30 লাখ, 50 লাখ, 100 কোটি, 300 কোটি, 500 কোটি টাকা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটার জন্য তো এই 12 মাসে আপনি খালি একটু, যেহেতু আপনারা চ্যানেল আয়, সেটা আপনি জিনিসগুলো খুব ভালো করে চিন্তা করেন যে তারা কোথায় গেছে। জনগণ, আমি একটা সার্ভে করছিলাম, সার্ভেতে ছিল হচ্ছে যে এখন থেকে 11 মাস আগে সার্ভেটাতে ছিল যে নতুন যে
আমাদের ছেলেপেলেরা যারা যুদ্ধ করে এসে যারা উপদেষ্টা হয়েছে তাদের পক্ষে ছিল 90% লোক। 11 মাস পরে সে হিসাব করে দেখছি 9%ও নাই। তাহলে চিন্তা করতে পারবেন যে দেশের লোক তো চাই সবসময়ের জন্য শান্তি, একটা দ্রব্যমূল্য, একটা সব কিছু, এটা এগুলো এই সিন্ডিকেটের মধ্যে একটা ডিসিট ট্রান্সফার 3 কোটি টাকা 5 কোটি টাকা হতে পারে না, এগুলো জনগণ চাচ্ছে না। একদমই তাই। মৌসুমীর কাছে একটু শুনি, এই যে আমরা সীমানা পেরিয়ে সাংস্কৃতিক কর্মীরা এত কিছু করলেন, আপনার কি মনে হয় আসলে একজন শিল্পী হিসেবে রাজনৈতিক দায়বদ্ধতাটা কতটুকু এটা করার দরকার ছিল? রাজনৈতিক কথা যদি বলতে চান না, আমি রাজনীতি রটকও বুঝি না, তো এইটা নিয়ে কথা বলবে আমার গুরু। কিন্তু আমি বলতে চাই যে রাজনীতির যে বিষয়গুলো যেটা আমাদের হওয়ার কথা ছিল বা তাদের করার কথা ছিল, যেটা আমরা পারছি না, গত 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত এই একটা বছরে কিন্তু এখনো কিছুই করতে পারেনি। সবার কথা বলছি, যারা প্রাণ দিয়েছেন, যারা অস্ত্র ধরেছেন, যারা মার খেয়েছেন, যারা এখনো আহত হয়ে আছেন, আমরা যারা কণ্ঠ দিয়েছি, আমরা কিন্তু এই প্রত্যাশা করি নাই তাদের কাছ থেকে। একদমই তাই। এবং এই কথাটা ধরে যদি আমি একটু ইথুন বাবুকে জিজ্ঞেস করি, আরও অনেক সাংস্কৃতিক কর্মী বা শিল্পীদের কাছ থেকে আমরা একই কথা শুনছি যে উদ্দেশ্যে তারা আন্দোলনটি করেছে সেটি আসলে এখন তারা পাচ্ছে না সেই ফলটি। এখানে আপনার কি বলার? দেখেন, ডক্টর ইউনূস সাহেব কিন্তু শান্তিতে নোবেল পেয়েছিল। উনি কিসে নোবেল পেয়েছিল? শান্তিতে। আর দেশটাই অশান্তিতে আছে এই 12 মাস। আপনি কোন দিক দিয়ে যাবেন সেটা চিন্তা করতে হবে। কারণ উনি এমন একজন ব্যক্তি যে উনি শান্তিতে নোবেল পেয়েছে, কিন্তু উনি জিনিসটাকে আর শান্তিতে রাখতে পারছে না, অশান্তি চলে যাচ্ছে। তার চারপাশের লোকজন, উনি যাদেরকে বিলিভ করে এই আজকে এটা করছিল বা ছোট ছোট ছেলেদেরকে নিয়ে করছিল, তাদের কাছে সে কিন্তু হেরে গেছে। আগামী দিনগুলোতে আমাদের সংস্কৃতির ধারাটা কেমন হওয়া উচিত? দেখেন, দেশটা কিন্তু আমি বারবার বলছি, দেশটা কিন্তু সবার, আপনাকে অর্জন করে আসতে হবে। দেশটাকে নিয়ে আপনি ছিনিমিনি খেলতে পারেন না। আপনি ছিনিমিনি খেলতে গেলেই প্রবলেমে পড়বেন। হয়তো কেউ না কেউ আসবে, আমি আসবো, আপনি আসবেন, আমার ক্যামেরা ভাই আসবে, ওই ভাই আসবে, কেউ না কেউ দাঁড়াবে, সবাই কিন্তু দাঁড়াবে। দেশটা কিন্তু আমাদের সবার, আমি বারবার করে বলতেছি। একটা ভালো কিছু করলেই কিন্তু দেশ আপনাকে মনে রাখবে, মনে রাখতে হবে, আপনার পাশে যারা আছে আপনাকে মনে রাখবে। এবং শিল্পীকে একটা নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য রাষ্ট্রের আসলে কি করা উচিত? রাষ্ট্রের আমি বলি, এই জন্যই দেখেন শিল্পকলা, যেখানে মনে করেন এই ফেসিস্ট আমলে 1 লাখি নামে লোক কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে। বিটিভি দুনিয়ার দুর্নীতিতে ভর্তি। এগুলাকে আপনাকে ঠিক করতে হলে শিল্পীদের জায়গাটা তৈরি হবে। আপনি তো মেইন জায়গায় যাচ্ছেন না, আপনি বলছেন আমি কেমনভাবে থাকবো, আমাকে কে গিয়ে, এটা না, আপনাকে মেইন জায়গাগুলো ধরতে হবে। যেই জায়গা থেকে শিশু একাডেমিতে শিশুদের কোনো কার্যক্রম নাই, তখন শিল্পকলাতে লুটতারাজ, বিটিভি বাংলাদেশ টেলিভিশন, ওখানে লুটতারাজ। এগিয়ে যখন আপনি আইনের শাসন থাকবে, জবাবদিহিতা থাকবে, আপনি কমপ্লিটলি এগুলা পাবেন। যেখানে তো আইনের শাসন নাই, যেখানে জবাবদিহিতা নাই, আপনি কী করে আশা করছেন যে একটা শিল্পীর জন্য করবে? একটা জুলাইয়ের আহতরা পড়ে আছে, ওদেরকে যে ডিমান্ড দেওয়ার কথা ছিল, যাদের টাকা দেওয়ার কথা, সেটাই আপনি দিতে পারছেন না। আপনি শিল্পীদেরকে কিভাবে দেখবেন না ভাই? আমরা তো অসহায়, আমরা তো খালি কথাই বলতে পারি, আপনারা খোঁজ নেবেন না। মরে গেলে আমার দাম অনেক হবে, আমি খুব ভালো করে জানি। এবং এই জন্য কি আসলে সকল শিল্পীকেও রাজনৈতিকভাবে সচেতন হওয়া জরুরি? রাজনৈতিকভাবে সচেতন হোক যে না হোক, দেশের জন্য সচেতন হওয়া দরকার, প্রয়োজন। কেন শিল্পীর জন্য রাজনীতি থাকতে পারে, আমি আপনার দল পছন্দ করতে পারি, ওই ওর দল পছন্দ করতে পারে, স্বাধীনতা থাকতে হবে, কথা বলার স্বাধীনতা থাকতে হবে। আমি আবারও বলতেছি, কিন্তু জবাবদিহিতা এবং আইনের শাসন যেখানে থাকবে সব কিছু ঠিক থাকবে। আপনার জবাবদিহিতাই নাই, আইনের শাসন নাই, আপনি কোথায় কী পাবেন? আপনার বাসাতে ধরেন যে আপনি গেলেন, আপনার গার্জেন নাই, চাকরানি কি ঠিক মতো কাজ করবে? এখন কি আপনি সেই স্বাধীনতাটা পাচ্ছেন আগস্টের পর একজন শিল্পী হিসেবে? আগস্টের পরে একটা জিনিস আমি স্বীকার করতে রাজি, যে আমরা কথা বলতে পারছি, এবং কথা বলে ঠিক করার চেষ্টা করছি। 10 মিলে করি কাজ, হারিজিত নাহিলাত, সবাই একসাথে কাজ করবে, আমরা এটা চাই। সবাই একসাথে আসবে। আপনার নাটক বলেন, গান বলেন, সিনেমা বলেন, যা ইচ্ছা বলেন, সব জায়গাতে একটা সুন্দর জবাবদিহিতা থাকবে, এবং ওইখানে আইনের শাসন থাকতে হবে। বলার জবাবদিহিতা, আইনের শাসন, মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। তো দেশটা তো আমাদের সবার। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। আমরা এমন একটা জাতি, আমরা তো ফেলে দেওয়া জাতি না, আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি, আমরা দেশের জন্য যুদ্ধ করেছি। তাহলে এই জিনিসগুলো যদি কারো মাথার মধ্যে না থাকে, তারা মনে করবেন আসলে দেশের শত্রু। একদমই তাই। এবং এই জন্য আমাদের সকলকে আসলে কালচারালি ডেভেলপ হওয়া জরুরি। আমি যদি আপনাকে একটু বলি যে জুলাই আন্দোলনটাকে একদম একটি বাক্যে প্রকাশ করতে, আপনি দেখেন 71-এ যারা ছিল তারা এখনো আছে, যারা আমাদের মা বোনেরদেরকে নিয়ে গিয়ে ইজ্জত বিলিয়ে দিয়েছে আমার সঙ্গে, তারা এখনো দেশের মধ্যে আছে, তাদেরকে আমরাই লালন পালন করছি। তা আপনি দেশ চালাবেন কি করে? মৌসুমীর কাছে একটু শুনতে চাই, এই যে জুলাই আন্দোলনটাকে আসলে এক বাক্যে প্রকাশ করতে বললে আপনার কাছে সেটি কোন অর্থে দাঁড়ায়?
এটি আসলে এক বাক্যে প্রকাশ করার মতো একটু আমার কঠিন মনে হয়ে হয় পড়ছে। কঠিন হবে, কারণ একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি চাই যে এই ৩৬ জুলাই যেটা আমরা পেয়েছি এটা যেন সুন্দর সুষ্ঠু একটা দেশ হিসেবে আমরা পাই, যেখানে আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি, নিজেদের মতো করে একটু স্বাধীনভাবে চলতে পারি, খেতে পারি, এবং সব থেকে বড় কথা যেন আমাদের ভোটের অধিকারটা থাকে। কারণ আমরা এখনো ভোটার হয়ে এখনো ভোট দিতে পারি নাই। এই অধিকারগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকারগুলো আমরা ফিরে চাই। একদমই তাই। আমাদের সকলের প্রত্যাশাই আসলে এটি যে যেই উদ্দেশ্য নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল সেই উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়। এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ইথন বাবু এবং মৌসুমী, আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। জুলাই আন্দোলন একটি গণ আন্দোলন, একটি গণ অভ্যুত্থান, এবং জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আন্দোলনের উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়, প্রতিকূল অবস্থা কেটে যায়, সে প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন।